আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। গত 2 মাস ধরে গাজাকে নিশ্চিহ্ন করার জন্য অভিযান তীব্রতর করেছে ইসরায়েল আর তার আমেরিকান প্রভু। বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ চিরতরে নিঃশেষ করাই তাদের লক্ষ্য। কিন্তু 7 অক্টোবরের পর থেকে প্রায় কোনো লক্ষ্যই পূরণ হয়নি ইসরায়েলের। এখন তারা আঙুল তুলছে ফিলিস্তিনিদের মিত্র বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের দিকে। বাইরের সাহায্য না পেলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হারিয়ে যাবে এই ভ্রান্ত বিশ্বাস থেকে তারা এখন ফিলিস্তিন মিত্রদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তাদের এই হামলার উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের বাইরের সমর্থন ও সহায়তার উৎসগুলো যাতে শেষ করে দেয়া যায়। পরিহাসের ব্যাপার হলো 1948 সালের প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল নিজে বাইরের সাহায্যের উপর নির্ভর করে টিকে আছে। পশ্চিমাদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তার উপর তারা অতিমাত্রায় নির্ভরশীল। এই সাহায্য ছাড়া ঔপনিবেশিক এই কলোনি রাষ্ট্র কোনোদিনই টিকতে পারবে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গত এক বছরে দেখা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী কতটা দুর্বল এবং অভিযান চালানোর জন্য তারা কতটা পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল। লেবানন, সিরিয়া ও ইরানের মতো প্রতিবেশীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন থেকে শুরু করে সামরিক অভিযান, সব ক্ষেত্রেই পশ্চিমা সাহায্য তাদেরকে টিকিয়ে রেখেছে। দখলীকৃত ভূখণ্ডের মধ্যে গাজায় ইসরায়েল গণহত্যা, দুর্ভিক্ষের বিস্তার ও অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা বাড়িয়েছে। অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানো হয়েছে। বৈষম্যমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আধিপত্য নিশ্চিত করার জন্য এবং ফিলিস্তিনিদের পরিচয় নিশ্চিহ্ন করার জন্য এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কৌশলের আরেকটি উদ্দেশ্য হল হামাসের আল আকসা ফ্লাড অপারেশনের পর থেকে ইসরায়েলের সামরিক বাহিনী যেসব ব্যর্থতা সেগুলোকে আড়াল করা। এগুলোর মাধ্যমে ফিলিস্তিনি আর বৃহত্তর আরব বিশ্বের উপর ইসরায়েলের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ফিলিস্তিনিদের উৎখাত করে একটা বর্ণবাদী রাষ্ট্র গঠনের যে জায়নবাদী স্বপ্ন, যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যারা বিরোধিতা করেছিল সেই আরব নেতাদেরকে একে একে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফির পর এবার বাশার আল আসাদকে সরিয়ে দেয়া হলো। পাশাপাশি মরক্কো থেকে নিয়ে উপসাগরীয় এলাকা পর্যন্ত যারা যুক্তরাষ্ট্রের কথায় উঠবে বসবে তাদেরকে সহায়তা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে এই ধারণার জন্ম হয়েছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে গুড়িয়ে দেওয়ার যে স্বপ্ন সেটা অর্জন করা সম্ভব। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের মূল কারণ হল তারা মনে করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন টিকে আছে মূলত বাইরের সহায়তার ভিত্তিতে। ঔপনিবেশিক ইসরায়েলি রাষ্ট্রের যে বর্ণবাদী ও গণহত্যার নীতি সেটার কোনো ভূমিকা নেই এই প্রতিরোধের পেছনে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সুদীর্ঘ ইতিহাসকে অবজ্ঞা করছে ইসরায়েল। 1880-এর দশকে যখন ইহুদি কলোনি প্রতিষ্ঠা করা হয়েছিল তখন থেকেই শুরু হয়েছিল এই প্রতিরোধ আন্দোলন। তখন বাইরের সহায়তা ছিল না বললেই চলে। 1880 ও 1890-এর দশকে ইহুদি কলোনি স্থাপনের সক্রিয় বিরোধিতা করেছিল ফিলিস্তিনি অধিবাসীরা। প্রায় প্রতিটি ইসরায়েলি কলোনি তখন প্রতিরোধের মুখে পড়েছিল। এরপর কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা তাদের সংগ্রাম চালিয়ে গেছে। জায়নবাদী ঔপনিবেশিকরা বাইরে থেকে সহায়তা পেয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের সংগ্রাম কখনো বন্ধ হয়নি। বাইরের সাহায্য নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্ম ও উত্থান হয়েছে জায়নবাদী ইহুদি রাষ্ট্রের দমন পীড়নের কারণে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কৌশলবিদরা এই সত্যটি মেনে নিতে চান না। এতেই বোঝা যায় আদর্শিকভাবে কতটা অন্ধ তারা। ইতিহাসের এই বিকৃত পাঠের কারণে তারা সবসময় ফিলিস্তিনিদের সক্ষমতা আর প্রতিরোধ শক্তিকে উপেক্ষা করতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হল অবৈধ দখলদারিত্ব আর বর্ণবাদী শাসকদের অধীনে বেঁচে থাকার যে সুদীর্ঘ অভিজ্ঞতা তার গভীরে রয়েছে এই সংগ্রামের শিকড়, যেটার মূলোৎপাটন সহজ নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান গণহত্যাকে সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন।
অধিকাংশ আরব দেশেরও এখানে প্রকাশ্য বা পরোক্ষ সমর্থন রয়েছে। এদের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আছে। ব্যতিক্রম রয়েছে শুধু লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসার আল্লাহ সরকার, ইরাকের বিভিন্ন প্রতিরোধ গ্রুপ, ইরান এবং সম্প্রতি বিলুপ্ত সিরিয়া সরকার। ইসরায়েলের যারা সমর্থক তারা বিভিন্ন জায়নবাদী এই রাষ্ট্রকে বিভিন্ন আরব প্রতিরোধ আন্দোলন ও ইরানের হাত থেকেও সামরিক শক্তি দিয়ে রক্ষা করছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ভিতর থেকে তাদেরকে দমন করছে। ইসরায়েলের গণহত্যাকে চ্যালেঞ্জ করার জন্য ফিলিস্তিনপন্থীদের প্রচারণা তীব্র হয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত প্রস্তাব পাশ করেছে এবং ইসরায়েলকে অপরাধী সাব্যস্ত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এইসব আদালতের রায়কে অগ্রাহ্য করার চেষ্টা করেছে এবং তাদেরকে হুমকিও দিচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আন্দোলন ব্যাপক গতি পেয়েছে। এমনকি নরওয়ের মতো দেশও ইসরায়েল থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা জনগণের মধ্যেও ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে। এমনকি ইউরোপ ও আমেরিকার ইহুদিদের মধ্যেও সমর্থন কমেছে ইসরায়েলের। ইসরায়েল যে ঔপনিবেশিক বসতি স্থাপনের প্রকল্প নিয়ে এগোচ্ছে তার বৈধতা হারাতে শুরু করেছে। ইসরায়েলপন্থীরা এই ঐতিহাসিক বয়ান দিয়ে এই প্রকল্পের বৈধতা হাসিলের চেষ্টা চালিয়েছে এতদিন, সেটাও দুর্বল হতে শুরু করেছে। গত 15 মাস ধরে ইসরায়েল সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে আরও দুর্বল হয়ে গেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে নিতে তাদেরকে অতিমাত্রায় যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। এত কিছুর মধ্যেও গাজায় পশ্চিম তীরে এবং জেরুজালেমে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এখনও টিকে আছে। যদিও 2023 সালের 7 অক্টোবরের পর থেকে তারা বাইরে থেকে কোনো সাহায্য পায়নি। ইসরায়েল তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে যখন উদযাপন করছে, ফিলিস্তিনিরা তখনও তাদের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যতদিন না এই ইহুদিবাদী রাষ্ট্রকে ধসিয়ে না দেয়া যায় ততদিন এই প্রতিরোধ চালিয়ে যেতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলের আন্তর্জাতিক সমর্থন ক্রমেই কমে আসছে, বাইরের সহায়তাও কাটছাঁট হতে শুরু করেছে, ফলে তাদের টিকে থাকা শেষ পর্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নীতি নির্ধারকেরা এই বাস্তবতা জানেন, যদিও তারা সেটি স্বীকার করতে চান না। এই পুরো অঞ্চল ইসরায়েল এখন যে নৃশংসতা চাপিয়ে দিয়েছে সেটার কারণে ইসরায়েলের পতন হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে, কিন্তু এইসব করে কোনোভাবেই এই ঔপনিবেশিক বসতি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলন চলবেই। চূড়ান্ত পরিবর্তনের আগে এই আন্দোলনকে ঠেকানো যাবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।